সালের দিকে তাকাই। জানুয়ারি মাস থেকে ধরে এপ্রিল মাস, এই ৪ মাস সময়ের মধ্যে যদি সারা দেশে ১৭৮ জন নারী ধর্ষণের শিকার হয়, কিংবা অন্যভাবে যদি বলি যে এই জানুয়ারি থেকে এপ্রিল এই ৪ মাস সময়ের মধ্যে ১১৮ জন শিশু ধর্ষণের শিকার হয়, তাহলে সামগ্রিকভাবে এই দেশের পরিস্থিতিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, কিভাবে মূল্যায়ন করবেন? কিংবা এই যে ১১৮টি শিশু ধর্ষণের ঘটনা, এটি আমাদের শিশুদের, মেয়ে শিশুদের যে ভালনারেবিলিটি, সেটি কি পর্যাপ্ত পরিমাণে তুলে ধরে আমাদের সামনে? কিংবা আমাদের চেতনা বোধকে, আমাদের বিবেক বোধকে, বা আমাদের এই যে প্রতিবাদের যে স্পৃহা, সেটাকে কি খুব বেশি নাড়া দেয়? নাড়া দিলে এই যে ১১৮টি ধর্ষণের ঘটনা ঘটলো, তার কটি নিয়ে আমরা কথা বলেছি? কটির বিরুদ্ধে আমরা ক্ষোভ বিক্ষোভ করে রাস্তায় নেমেছি? আমরা খুব বেশি যে নেমেছি তা কিন্তু না। কখনো কখনো একেবারে বীভৎস রকমের কোনো ঘটনা যখন ঘটে, তখন আমরা কয়েকদিনের জন্য একেবারে উত্তপ্ত বিক্ষুব্ধ হয়ে উঠি। যেমন সাম্প্রতিক সময়ে রামিসা ধর্ষণ এবং হত্যার বিষয়টি নিয়ে সারা দেশে বেশ একেবারে বারুদের মতো অনেকটা জ্বলে উঠেছে। গভর্নমেন্ট রেসপন্স করেছে, প্রধানমন্ত্রী রামেসার বাসায় চলে গেছেন, তিনি আশ্বস্ত করেছেন, প্রধানমন্ত্রী তো ঘোষণা দিয়ে বসেছেন যে ১ মাসের মধ্যে তার বিচার একেবারে সম্পন্ন হয়ে যাবে। পত্রিকায় দেখলাম আজকেই, আমি যখন কথা বলছি, তার চার্জশিট জমা হতে পারে। সরকার স্পেশাল প্রসিকিউটর নিয়োগ করেছে মামলাটি দেখভাল করার জন্য বা পরিচালনা করার জন্য। এই সব কিছুই পজিটিভ দিক, এবং অনেকগুলো পজিটিভ দিকের মধ্যে যে নেগেটিভ যে দিকটি, সেই বিষয়টা যদি আমরা একটু দৃষ্টি দিই, এই যে রামিসা ধর্ষণ এবং হত্যা নিয়ে যত প্রতিবাদ, ক্ষোভ বিক্ষোভ হয়েছে, সেই ক্ষোভ বিক্ষোভের মধ্য থেকে যে দাবিগুলো, যে আলোচনাগুলো সামনে উঠে এসেছে, সেগুলো কিন্তু আসলে খুবই উদ্বেগের। যাই হোক, সে আলোচনায় ঠিক এখন না যাই, তার চেয়ে বরং আমরা গতকালকে ঢাকায় বেশ কয়েকটি উল্লেখ যোগ্য কতগুলো ঘটনা, কতগুলো প্রস্তাব সামনে এসেছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা, এটি একটি আন্তর্জাতিক সংস্থা, আপনারা জানেন যে ইউনিসেফ। ইউনিসেফ তারা এই যে বাংলাদেশে শিশু নির্যাতন, মেয়ে শিশু নির্যাতন, নিপীড়ন এবং এই যে একটা অসহনীয় অবস্থা তৈরি হয়েছে, এটিতে তারা উদ্বেগ প্রকাশ করেছে, তারা ক্ষোভ প্রকাশ করেছে, সরকারকে ব্যবস্থা নিতে বলেছে। কিন্তু একটি কথা খুব উল্লেখযোগ্য, খুবই গুরুত্বপূর্ণ তারা বলেছে, সেটি হচ্ছে অপরাধের দায় মুক্তির যে সংস্কৃতি, সেটি অবিলম্বে বন্ধ করতে হবে। দর্শক, ইউনিসেফ যখন বলে, জাতিসংঘের এই সংস্থাটি যখন বলে যে অপরাধীর দায় মুক্তির সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে, তার মানে হচ্ছে যে তারা নিশ্চিত হয়েছে, বা তাদের কাছে এই তথ্যটুকু আছে, দেশে বর্তমানে অপরাধকে এবং অপরাধীকে দায় মুক্তি দেওয়ার একটা সংস্কৃতি গড়ে উঠেছে এবং সেটি বিদ্যমান। এবং সেই অপরাধীর দায় মুক্তির দেওয়ার যে প্রবণতা বা প্র্যাকটিসটা আছে, সেটি এই ধরনের শিশু নিপীড়ন, শিশু নির্যাতন কিংবা শিশু ধর্ষণের মতো একেবারে মানে বীভৎস সব ঘটনাবলীর ক্ষেত্রেও হয়তোবা তার প্রয়োগ ঘটেছে, কিংবা কেউ কেউ সুযোগ পেয়ে থাকতে পারে। সেই কারণেই জাতিসংঘের এই সংস্থাটি এই দাবিটি সামনে তুলে এনেছে। আবার একই সময়ে বাংলাদেশের ১৫৬টি সংগঠন, যারা নারী, শিশু, মানুষ নিয়ে কাজ করে, বেসরকারি সংস্থা, তারা একই সময় একটা ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করার জন্য দাবি করেছে। মানে পরিবেশটা এমন একটা জায়গায় গেছে যে এটি একটি এখন ইমার্জেন্সি ছাড়া আর কোনোভাবে ট্যাকেল দেওয়া সম্ভব না। আপনারা বুঝেন যে ইমার্জেন্সি আমরা কখন বলি, যখন সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন আমরা ইমার্জেন্সি ঘোষণার কথা বলি, বা একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে বলে মনে করি। এবং এই ১৫৬টি সংগঠন সবাই মিলে মনে করছে নারী, শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা সব কিছু মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটা আসলে সরকারের, রাষ্ট্রের কিংবা সামগ্রিকভাবে সামাজিক নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন ন্যাশনাল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা ছাড়া তার কোনো উপায় নেই। কিন্তু সরকার কি কথা শুনবে? ঠিক এই ১৫৬টি অর্গানাইজেশনের ন্যাশনাল ইমার্জেন্সির যে দাবিটি, তার সঙ্গে আমি এর কয়েকদিন আগের আরেকটি দাবির প্রতি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি। আপনারা জানেন যে সারা বাংলাদেশে হামে সরকারি হিসাবে ৫ শতাধিক শিশুর মৃত্যু ঘটেছে। হামে
সরকারি হিসাবের বাইরে ঠিক কী পরিমাণ শিশুর মৃত্যু ঘটেছে সেটা আমরা জানি না। কত হাজার শিশু এই মানে অসুস্থ হয়ে আছে, আক্রান্ত হয়ে আছে, এবং সেই পরিবারগুলো অর্থনৈতিকভাবে কতটা বিপর্যস্ত হয়ে পড়েছে সেই হিসাবগুলো সামনে আনলে তো আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, ভয়াবহ একটা চিত্র আমাদের সামনে চলে আসে, তাই না? আমি পত্রিকায় পড়েছিলাম, আপনারাও নিশ্চয়ই পড়েছেন কিছুদিন আগে, দেশের বিশেষজ্ঞরা যারা চিকিৎসা করছেন তারা সরকারকে প্রস্তাব দিয়েছিলেন, দাবি জানিয়েছিলেন যে এই হামের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, ইমার্জেন্সি ঘোষণা করা হোক, জরুরি অবস্থা ঘোষণা করা হোক। জরুরি অবস্থা ঘোষণা করা হলে হয় কি, যে এই যে ট্রিটমেন্ট একটা স্পেশাল অ্যাটেনশন পায় সরকারের, সেগুলোকে নানাভাবে প্রায়োরিটাইজ করে কখন কোন খাতে কী করতে হবে সেগুলোর ব্যবস্থা করা হয়, এবং চিকিৎসাটা ত্বরান্বিত হয়। কে জানে, হয়তো ইমার্জেন্সি অ্যানাউন্স করলে আরও এই যে শিশু মৃত্যু হামে, সেই মৃত্যুর সংখ্যাটা হয়তো আরও কমিয়ে আনা যেত, বা আরও কম শিশুর মৃত্যু হতো, বা আরও কম শিশুকে আমরা বাঁচিয়ে রাখতে পারতাম। কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে সরকার মনে করেছে না, ইমার্জেন্সি ঘোষণা করার মতো কোনো পরিস্থিতি হয়নি। আচ্ছা বলেন, মাত্র কয়েক মাসে 500 শিশু, এই বাচ্চারা যদি মারা যায়, এর চেয়ে ইমার্জেন্সি একটা রাষ্ট্রের কি হতে পারে? এর চেয়ে ইমার্জেন্সি একটা সরকারের কি হতে পারে? কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলে দিয়েছেন যে না, ইমার্জেন্সি হওয়ার মতো কোনো অবস্থা তৈরি হয়নি। আমি জানি না যে তারা ইমার্জেন্সি বলতে ওই যে রাজনৈতিক সরকারের ক্ষমতা নিয়ন্ত্রিত হয়ে যায়, সেনাবাহিনীর হাতে মানে এক ধরনের পাওয়ার শেয়ারিং শুরু হয়ে যায়, ওই রকম কোনো একটা কিছু ভয়ে বা ওই রকম কিছু ভেবে ইমার্জেন্সি শব্দটা শুনলেই বর্তমান বিএনপি সরকারের মাথায় ওই চিন্তাটা চলে আসে কিনা আমি জানি না। নাহলে 5 শতাধিক শিশুর মৃত্যুর পরেও এই সরকারের কাছে সেটি ইমার্জেন্সি ঘোষণা করার মতো, বা সিচুয়েশনটা ইমার্জেন্সি মনে হয় না। আজকে 156টি অর্গানাইজেশন যখন বলছে যে সারা দেশে শিশু নিপীড়ন, ধর্ষণ, হত্যা যে পর্যায়ে গেছে, এখন ন্যাশনাল ইমার্জেন্সি ছাড়া আর কোনো উপায় নেই, সরকার এতেও হয়তো কর্ণপাত করবে না। সরকার হয়তো বলবে যে কেন, আমাদের প্রাইম মিনিস্টার তো রামিসার বাড়িতে গেছে, স্পেশাল প্রসিকিউটর নিয়োগ করেছে, চার্জশিটও একটা দিয়ে দেবে পুলিশ, বাস হয়ে গেল। না, হয়ে গেল না, কিন্তু এত হয়ে যায় না, এর বাইরে আরও বেশি কাজ করবার থাকে। সেই কাজগুলো সরকার করবার আগ্রহ আছে কিনা, করতে চাইবে কিনা, সেই প্রশ্নগুলো আমাদের সামনে আছে, সেই প্রশ্নগুলো আপনাদের সামনে রাখলাম। এখন যে প্রবলেমটা হয় কি, এই যে রামিসা হত্যার পর যে প্রতিবাদ হয়েছে, সেই প্রতিবাদে অনেকের মনে আমরা মিছিল টিছিলে শুনেছি যে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, শুক্রবারে জুম্মার নামাজের পর একটা ব্যবস্থায় থাকতে হবে যে সেখানে প্রকাশ্যে ফাঁসি হবে, প্রকাশ্যে কি দোররা মারা হবে, বা এরকম শরিয়া আইনের কথা এসেছে, সেগুলো রাজনৈতিক কথা, ধ্রুবসন্ধমূলক কথা, সে আলোচনায় বাদ না গেলাম। কিন্তু যে মূল জায়গাটি হচ্ছে আসলে আইনের শাসন, মানে একটা দেশে অপরাধ করলে তার শাস্তি হবে, এই ভাবনাটা, এই চিন্তাটা, এই বিশ্বাসটা মানুষের মনে ঢুকিয়ে দেওয়া। এবং এই বিশ্বাসটা মানুষের মনে ঢুকিয়ে দিতে হলে ওই যে ইউনিসেফ যে দাবিটি করেছে যে অপরাধের এবং অপরাধীর দায়মুক্তি দেওয়ার যে সংস্কৃতি, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। সেটি বন্ধ না করলে মানুষের মনে এই যে আইন আছে, আইন প্রয়োগ হবে, আমি অপরাধ করলে শাস্তি হবে, এই চিন্তা, বিশ্বাস এবং ভয়টা ঢুকিয়ে দেওয়া সম্ভব না। এখন সেই আলোচনাটা জরুরি ছিল, বিক্ষোভ বলি, ক্ষোভ বলি, সব জায়গায় বরং সেই দাবিটা সবচেয়ে বেশি জোরালোভাবে উচ্চারিত হওয়া দরকার ছিল। কিন্তু আমরা এই যে আইনের প্রয়োগ, আইনকে যথাযথভাবে কাজে লাগানো, সেই কথাগুলো কিন্তু আমরা বলিনি। আমরা বরং আইনের বাইরে বেআইনি অনেক তৎপরতার কথা বলছি। এই যে 156টি সংগঠন, যে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তারা একটা প্রেস কনফারেন্সও করেছে, করে এইসব কথাবার্তা বলেছে, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা সেখানে উচ্চারিত হয়েছে। আমি সেই পয়েন্টগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তারা বলছে যে একটা তদন্তে, মানে এই যে ঘটনাগুলি ঘটার পর তার তদন্তটা যাতে স্পিডি হয়, সেদিকে একটা মনোযোগ তো দিতেই হবে, কিন্তু ট্রায়ালটা যাতে মানে ঝুলে না যায়। দেখেন, আপনাদের আসিয়া ধর্ষণ এবং হত্যার কথা মনে আছে আপনাদের, না? সেটি কী অবস্থায় আছে আমরা কি কোনো খবর রাখি? কিংবা সায়মা আক্তার, সোহাগী জাহান তনু, কিংবা আরও এরকম তো অসংখ্য ঘটনা ঘটেছে যেগুলো খুব ব্যাপকভাবে আলোচিত হয়েছে। মানে আমি যদি পরিসংখ্যানের দিকে যাই, যে এই 4 মাসে 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, সেগুলোর বিচার কি হয়েছে না হয়েছে সেদিকে না গেলাম, কিন্তু যেগুলো জাতিকে, মানুষকে আলোড়িত করেছে, সেগুলোর ফলাফল কি হয়েছে। ফলে
আজকে আমাদের টরন্টোতে থাকেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মুকুল। তিনিও একটা ভিডিও বার্তায় বলছিলেন যে একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার জন্য এই মানে ধর্ষণ মামলা বা নারী নিপীড়নের এই ধরনের ঘটনাগুলো সেগুলো বিচার করার জন্য এই 156টি অর্গানাইজেশন তাদের প্রেস কনফারেন্সে সেখানেও ঠিক এরকম একটি কথা উঠে এসেছে যে হাইকোর্টে সেখানে একটা স্পিডি ট্রাইব্যুনাল গঠন করার জন্য যেখানে এই বিচারগুলোর দ্রুত বিচার হবে। হাইকোর্ট অবশ্য 2009 সালে একটা ডিরেক্টিভ দিয়ে রেখেছিল, সেটি নিয়ে আমি পরে হয়তো আলাদাভাবে কথা বলবো। সেটির কি অবস্থা আছে, সেটির কতটুকু আলোর মুখ দেখেছে, আদৌ দেখেছে কিনা, সেই প্রশ্নগুলো তারা সামনে এনেছেন। সাংবাদিকদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা তারা বলেছেন। তারা বলেছেন যে একটা ঘটনা ঘটার পর আপনারা জাস্ট খবর দিলেন, ঘটনা ঘটেছে, তারপরে ক্ষোভ বিক্ষোভের খবর দিলেন, গ্রেপ্তার হলো কি হলো না, এর বাইরেও কিন্তু সাংবাদিকদের দায়িত্ব আছে, মিডিয়ার দায়িত্ব আছে। তারা বলছেন অন্তত 3 মাস আপনারা একটা ফলো আপ করেন যে আসলে ইনভেস্টিগেশনটা কতটুকু হলো, ট্রায়াল প্রসেসটা কোন জায়গায়, কোনো আউটকাম আছে কিনা। আমি তো বলি যে বাংলাদেশে 3 মাসে আসলে কিছু হয় না। এগুলো মাথায় রেখে মনে রেখে আরও পরেও একটা ফলো আপ করার ব্যাপার আছে। যাচ্ছে সেই যে ঘটনাটা ঘটেছিল, সারা দেশ ক্ষুব্ধ হয়ে উঠেছিল, এখন তার অবস্থাটা কি, এই দায়িত্বটা কিন্তু মিডিয়াকে নিতেই হবে। মিডিয়াকে মাঝে মধ্যে এই ঘটনাগুলো মনে করিয়ে না দিলে আসলে এই ঘটনাগুলো এই জায়গাগুলো থেকে আমরা প্রতিকার পাবো না। এর বাইরে হয়তো আরও নানা বিষয় আছে, মানে এখন এই আলোচনাগুলো তোলা যাচ্ছে। আমার মনে হয় যে যেহেতু এই যে এক ধরনের বিক্ষুব্ধ একটা কোনো কিছু বুঝ না মানা, মানে শরিয়া আইন কিংবা প্রকাশ্যে ঝুলিয়ে দাও, ফাঁসি দাও, এই যে এক ধরনের উন্মাদনায়, আমি বলি যে একটা উন্মাদনার মতো একটা অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন আসলে কোনো যুক্তির কথা বলার মতো পরিবেশ ছিল না। আমি সেজন্য তখন কথাও বলিনি। কিন্তু এখন মনে হচ্ছে, এখন তো আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন। আমার মনে হয় এখন এই আলোচনাটা সামনে আনা দরকার যে কিভাবে এই যে এক্সপার্টরা যে প্রপোজালগুলো সামনে এনেছে, একটা স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনাল আলাদা একটা করা, ইনভেস্টিগেশনটাকে ফাস্ট করা, কিংবা জার্নালিস্টদের যে রুলটা যে মানে ফলো আপ করা বা খবরগুলোর দিকে একটু মনোযোগ রাখা, তার বাইরে এই যে মানুষকে বিচার হবে, শাস্তি হবে, এই ভয় বিশ্বাস তুলে দেওয়া, এর বাইরে মানুষের মানসিকতার মধ্যেও পরিবর্তনের একটা কাজ কিন্তু শুরু করা দরকার। আমরা 2024 সালের জুলাই মাসের পরে সারা দেশে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির যে পরিবর্তনটা হয়েছে, নানা জায়গায় কে কেমন পোশাক পরবে, কে ছোট পোশাক পরলো, বড় পোশাক পরলো, কেন বাইরে গেল, আমরা দেখি যে এমনকি সংসদে বাইরে সব জায়গায় মেয়েদেরকে আলাদা করে ফেলার, এক ধরনের পেছনে ফেলে দেওয়ার যে তৎপরতাটা শুরু হয়েছে, সেগুলো কিন্তু এই 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 ধরনের অপরাধমূলক তৎপরতায় উৎসাহ যোগায়। এর বাইরে অনেকে বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমি পত্রিকায় দেখছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানে এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিরোধী কমিটি গঠন করা বা কী করা। ওয়েল, শুধু কমিটি গঠন করে তো কোনো লাভ নাই রে ভাই। আপনার অ্যাটিটিউডটা, আপনার ভাবনার পরিবর্তনটা যদি না আনতে পারেন, কালচারাল এই হ্যাবিটের চেঞ্জটা যদি আপনি না আনতে পারেন, তাহলে কিন্তু আসলে মোটা দাগে পরিবর্তন করাটা যাবে না। আমি আপনাদের একটা প্রশ্ন করে শেষ করব। ধরুন এখন তো আমরা বাংলাদেশে বিভিন্ন সময় হয়েছে না যে বিশ্ববিদ্যালয়ের বা ইডেন কলেজের কিংবা বড় বড় কলেজের মানে মেয়েরা সন্ধ্যার আগে হলে চলে আসতে হবে, সঙ্গে সঙ্গে গেটটা তালা দিয়ে ফেলা হবে সন্ধ্যায়, তারপর এগুলো নিয়ে অনেক আন্দোলন হয়েছে। আচ্ছা বলুন তো, বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ের একটা আবাসিক হল, ধরেন যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং যেটা হয় আর কি, কোনো একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং হলো আবাসিক হল, যে আবাসিক হলে হয়তো এই রুমে 2টা মেয়ে থাকছে, ওই রুমে 3টা ছেলে থাকছে, ওই রুমে মানে জাস্ট একটা অ্যাপার্টমেন্টে তো নানা রকম মানুষ থাকে, মেয়েদের আলাদা হল, ছেলেদের আলাদা হলের বাইরে বিশ্ববিদ্যালয়, আমি একটু এরা তো হায়ার এডুকেশনের, কোনো একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বা কোনো একটা হলে ছেলেরাও থাকবে, মেয়েরাও থাকবে, তাদের মতো করে থাকবে। বাংলাদেশে এরকম একটি ভাবতে পারেন? যদি ভাবতে না পারেন, তাহলে বুঝতে হবে যে আমার, আপনার, আমাদের সবার ওই যে মানসিক অবস্থা, চিন্তা, সেই জায়গাটায় সমস্যা আছে। এবং সেই সমস্যাটা সমাধান করা না করে বা চিন্তার এই যে সমস্যা, সেই সমস্যা দূর করার পদক্ষেপ না নিয়ে এই অপরাধ প্রবণতা, সেটি আপনারা কোনোভাবেই বন্ধ করতে পারবেন না। ফলে মূল জায়গাটা আসলে আইনের শাসন, আইন কার্যকর করা, আইন কার্যকর হবে, আমি শাস্তি পাবো অপরাধ করলে, সেই ভয় এবং বিশ্বাস প্রতিষ্ঠার পাশাপাশি আপনার মনের চিকিৎসাও করতে হবে, চিন্তার চিকিৎসাও করতে হবে।
দর্শক, একটু ভেবে দেখেন, চিন্তার চিকিৎসা, মনের চিকিৎসার জন্য আপনি প্রস্তুত আছেন কিনা।